আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভয়াবহ আগুনে ভস্মীভূত করাইল বস্তির প্রায় ১,৫০০ ঘরবাড়ি। ৫ ঘণ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর রাত কাটল খোলা আকাশের নিচে। মনোনয়ন ঘিরে বিএনপিতে প্রকাশ্য অন্তর্কোন্দল। প্রার্থী পরিবর্তনের দাবিতে অন্তত ৬০টি আসনে চলছে বিক্ষোভ। যোগ্যদের মূল্যায়নের আশ্বাস নীতি নির্ধারকদের। গণভোটের ব্যালট হবে রঙিন, টানা প্রচারণা চালাবে সরকার। উপদেষ্টা পরিষদে অধ্যাদেশ অনুমোদন। নির্বাচন সুষ্ঠু করতে পর্যবেক্ষকদের সহযোগিতা চায় ইসি। চট্টগ্রামে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু। ঋতু পরিবর্তনের সময়টায় বেড়েছে সাধারণ ফ্লুর সংক্রমণ, বলছেন চিকিৎসকরা। কর্পোরেট ট্যাক্স কমিয়ে করজাল বিস্তৃত করার পরামর্শ ব্যবসায়ীদের। ডিসেম্বর থেকে বন্ড ব্যবস্থা অটোমেশনের আওতায় এলে কর ফাঁকি কমবে, আশা এনবিআরের। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১,৫০০ ঘরবাড়ি পুড়ে গেছে। সর্বস্ব হারিয়ে আশপাশের সড়ক ও টিএনটি মাঠে আশ্রয় নিয়েছে বস্তিবাসী। ফায়ার সার্ভিস জানায় ১৯টি ইউনিট ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় প্রতিটি বাড়িতেই গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগুনের ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তার আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার কাছাকাছি সময় ভয়াবহ আগুন লাগে মহাখালীর কড়াইল বস্তিতে। সন্ধ্যা ৫টা ২২ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। কড়াইল বস্তিতে লাগা এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়েছে শত শত ঘরবাড়ি। আগুনের ভয়াবহতার মধ্যে কোনো রকমে জীবন নিয়ে বস্তির বাইরে বেরিয়ে আসে মানুষ। আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়ে বস্তি জুড়ে। ফায়ার ফাইটাররা আগুন নির্দিষ্ট এলাকায় আটকে রাখার চেষ্টা করেন, তবে ফায়ার ফাইটারদের সেই চেষ্টা আগুনের তীব্রতার কাছে বারবার ব্যর্থ হয়। বলা যায় আগুন কোনো রকম বাধা ছাড়াই পুড়িয়ে ছাই করেছে বস্তিবাসীর সহায় সম্বল। সর্বস্ব হারিয়ে সড়ক ও মাঠে আশ্রয় নিয়েছে বস্তিবাসী। তিলে তিলে জমানো অর্থ ও সামগ্রী হারিয়ে অনেকে বিলাপ করছেন। ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে ঢুকতে না পারায় শুরুতে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। পানি সংকটেও অল্প সময়ের জন্য আগুন নেভানোর কাজও বন্ধ থাকে। এ সময় আগুন আরও তীব্র গতিতে ছড়িয়ে পড়ে। এরপর বস্তির ভেতরের খালে পাম্প বসিয়ে দীর্ঘ পাইপ জোড়া লাগিয়ে পানি দেয়া শুরু হলে আগুন একটা গণ্ডির মধ্যে রাখতে সমর্থ হয়। আগুনের উৎসের কাছে পৌঁছাতে না পারার কারণেই আগুন ছড়িয়ে পড়ে বলে জানায় ফায়ার সার্ভিস। মনোনয়ন ঘিরে বিএনপির অন্তর্কোন্দল এখন প্রকাশ্য। প্রার্থী পরিবর্তনের দাবিতে অন্তত ৬০টি আসনে চলছে বিক্ষোভ, যা স্পষ্ট করেছে বিভেদ বিভাজন। দলের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও আমলে নিচ্ছে না তৃণমূলের অনেক নেতাকর্মী, জানিয়ে বিব্রত বিএনপি। তবে ঘোষিত প্রার্থী তালিকা থেকে কিছু আসনে পরিবর্তনের আভাসও দিয়েছেন দলের নীতি নির্ধারকরা। সে সঙ্গে মনোনয়ন পাননি এমন যোগ্যদের মূল্যায়নের আশ্বাসও দিচ্ছেন তারা। ২৩৭টি আসনে কেন্দ্রের মনোনয়ন ঘোষণার পর থেকেই প্রতিক্রিয়া জানাচ্ছে বিএনপির তৃণমূল। প্রায় এক মাস পরেও মনোনয়ন বঞ্চিতের পক্ষে সরব নেতাকর্মীরা। ঘোষিত প্রার্থীর বিপক্ষে বিদ্রোহ ঘোষণা করে কেন্দ্রের নজর কাড়ার চেষ্টা করছেন তারা। কোথাও কোথাও প্রার্থী বদলের দাবিতে কর্মসূচি পালন করতে গিয়ে মনোনয়ন প্রাপ্তির সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর ঘটনাও আছে। মূলত বিতর্কিত ১/১১ সংস্কারপন্থী, হাইব্রিড কিংবা বহিরাগত দাবি তুলে এই বিক্ষোভ। ত্যাগীদের মূল্যায়ন হয়নি এমন অভিযোগে দেশের নানা প্রান্তে ঘোষিত ২৩৭টি আসনের মধ্যে ৬০টির অধিক আসনে বিক্ষোভ অব্যাহত রেখেছে তৃণমূল। কর্মীদের দাবি প্রার্থী পরিবর্তনের। প্রতিদিনই নতুন নতুন এলাকা যুক্ত হচ্ছে এই বিক্ষোভের তালিকা। বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণার পর তৃণমূলের বিক্ষুব্ধ এমন প্রতিক্রিয়ায় বিব্রত হলেও এটিকে স্বাভাবিকই বলছেন দলের শীর্ষ নেতারা। স্বাভাবিকভাবে যারা উৎসাহী ছিল। মনোনয়ন পরিবর্তন দাবি যাচাই বাছাইও করছে কেন্দ্র, সেই সঙ্গে চেষ্টা চলছে সমঝোতারও। কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তনের আভাসও দিচ্ছেন নীতি নির্ধারকরা। আশ্বাস দিচ্ছেন মনোনয়ন বঞ্চিতকে নানাভাবে মূল্যায়নের। আমরা বিভিন্নভাবে রাজনৈতিকভাবে তাদেরকে মূল্যায়ন করব, কিন্তু মনোনয়ন একজনকেই দিতে হবে। যেহেতু আমরা এটা ফাইনাল সিলেকশন বলছি না, আমাদের এখানে পুনর্বিবেচনার সুযোগ আছে দুই একটা ক্ষেত্রে। যদি দলের সিদ্ধান্ত সঠিক না হয় সেই ক্ষেত্রে এটা পুনর্বিবেচনার
সম্ভাবনা আছে, তবে সেটা খুব বেশি জায়গায় হয়তো দেখা দিবে না। তবে তফসিলের পর দলের চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা হলে এমন বিক্ষুব্ধ প্রতিক্রিয়ার প্রেক্ষিতে কঠোর হবে বিএনপি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ করা হয়েছে। ফলে সংসদ নির্বাচনের দিনই হচ্ছে বহুল আলোচিত গণভোট। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন 4টি প্রশ্নের জন্য উত্তরের সুযোগ থাকছে মাত্র একটি। রঙিন ব্যালটে একটি হ্যাঁ বা নাতে টিক দিয়ে মতামত জানাবে ভোটার। এ সময় নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান 5 ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হচ্ছে ভোটার তালিকা। কাঙ্ক্ষিত জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার যমুনায় যার অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বিকেলে বিষয়টি নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে গণমাধ্যমে ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান জুলাই সনদ স্বাক্ষরকারী প্রতিটি রাজনৈতিক দল 30টি প্রস্তাবে ঐক্যমত্যে পৌঁছেছে। এছাড়া যারা এখনো স্বাক্ষর করেননি তারাও বিষয়গুলোতে সম্মত। আসিফ নজরুল জানান গণভোটের প্রশ্ন থাকবে একটি। নিচে কোন কোন ক্ষেত্রে জুলাই সনদের গণভোট চাওয়া হচ্ছে তা নিয়ে 4টি প্রস্তাব থাকবে। একটি মাত্র প্রশ্ন থাকবে। প্রশ্নটা হচ্ছে আপনি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন। তারপর সেখানে হ্যাঁ এবং না দুইটা বক্স থাকবে। যারা সম্মতি জানাচ্ছেন তারা হাতে ভোট দিবেন, যারা জানাচ্ছেন না তারা নাতে ভোট দিবেন। গ্রহণ পদ্ধতি, ভোটার আসা যাওয়া ও গণনা জাতীয় সংসদ নির্বাচনের মতোই হবে। ভোট গ্রহণে কোনো কেন্দ্রে ঝামেলা হলে অধিকাংশ ক্ষেত্রে যে ভোট পড়বে তা বিবেচনা করে পুনরায় ভোট হবে কিনা তা নির্ধারণ করা হবে। শীত অনুভূত হওয়ার সাথে সাথে চট্টগ্রামে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগ শিশু। জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া নিয়ে প্রতিদিন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। ঋতু পরিবর্তনের এই সময়টায় সাধারণ ফ্লু ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পায় বলছেন চিকিৎসক। 7 মাস বয়সী এই শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগে ভর্তি। এখানে চিকিৎসাধীন আছে আরও শতাধিক শিশু। সবারই ঠান্ডাজনিত সমস্যা। শুধু চট্টগ্রাম মেডিকেল নয়, মা ও শিশু হাসপাতাল, জেনারেল হাসপাতাল সহ সরকারি বেসরকারি সব হাসপাতালের চিত্র একই। শিশু ওয়ার্ডে শয্যার চেয়ে রোগী বেশি। চিকিৎসকদের মতে এই মৌসুমে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, বিশেষ করে সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া, এমনকি অনেকের শ্বাসকষ্টও বাড়ে। কর হার না বাড়িয়ে বরং করজাল বিস্তৃত করার পক্ষে ব্যবসায়ী উদ্যোক্তারা। এনবিআর চেয়ারম্যানের মতে কর আদায়ের পুরো পদ্ধতি ডিজিটালাইজড হলে জটিলতা অনেকটাই কমে আসবে। প্রয়োজনীয় তথ্য নথিবদ্ধ হলে কর ফাঁকিও থামানো যাবে। ডিসেম্বর থেকে বন্ড ব্যবস্থা পুরো অটোমেশনের আওতায় আসবে। এনবিআরের আদায়কৃত প্রত্যক্ষ করের বড় অংশ আসে কর্পোরেট ট্যাক্স বা কোম্পানি কর থেকে। কোম্পানির আয়ের উপর কর আরোপ করে সরকার। বাস্তবতা হচ্ছে প্রতি বছরই এ খাতে লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে পড়ে এনবিআর। কর্পোরেট হাউস ও রাজস্ব কর্মকর্তাদের বোঝাপড়া নিয়ে অভিযোগ কম নয়। ব্যবসায়ীরা বলছেন প্রতিযোগী দেশের তুলনায় করের হার কিছুটা বেশি। বৈষম্য আছে খাতভিত্তিক কর হারেও। আমদানি রপ্তানির ক্ষেত্রে শুল্ক নিয়ে বিভক্তি ও উৎসে কর, দ্বৈত করের বোঝা নিয়েও আছে ব্যবসায়ীদের ক্ষোভ। হার কমিয়ে করজাল বিস্তৃতের প্রস্তাব তাদের।